এশিয়ান রেডিও 90.8 FM শুনতে থাকো। মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যেখান থেকে ট্রেন করে আসেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 11টা বেজে 59 এবং দেখতে দেখতে রাত 12। আজকের দিনে ঠিক এই মুহূর্তে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি বার ভৌতিক 90.8 এ। প্রিয় শ্রোতা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি ঠিক এই মুহূর্তে। চাইলে কিন্তু আপনি আপনার মনের কথাবার্তাগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন এবং রাত 2টো পর্যন্ত আমরা দুজন আপনার সাথেই থাকবো। আরেকবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ভূতে বিশ্বাস কিংবা অবিশ্বাস নয়, আপনার কাছে এমন কিছু ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করব যে ঘটনাগুলো আপনি হয়তো বা আগে কখনো শুনেছেন কিংবা এমন কারো কাছ থেকে শুনেননি যে নিজেই ফেস করেছে কিংবা যার কোনো আত্মীয় স্বজন ফেস করেছে। সরাসরি যারা আমাদেরকে ইমেইল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়েছে এবং ইনবক্সে পাঠিয়েছে এবং কেউ কেউ রেকর্ড করে পাঠাচ্ছে, তাদের ঘটনাগুলোই আমরা এখানটায় রিড আউট করবার চেষ্টা করব এবং শোয়ের এক পর্যায়ে আমরা একজন শ্রোতাকে দিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব, তার কাছ থেকে শুনবো ভূতের ঘটনা। আপনি চাইলে আমাদেরকে লিখতে পারেন facebook.com/asianradio সেই ঠিকানায় এবং শুরুতেই যে পোস্টটি পাবেন সেই পোস্টে আমাদের ভৌতিকের যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করুন। চাইলেই শেয়ার করতে পারেন আপনার বন্ধুরা যাতে মিস না করে ফেলে। আর যদি SMS মাধ্যমে লিখতে চান, বন্ধুরা আমাদের সাথে SMS করে আপনার মতামত আমাদেরকে লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বার। আর যদি কেউ সরাসরি রেকর্ড করে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠাবেন এবং সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক908@gmail.com। আমরা শুরুতেই একটা ঘটনা শুনে আসবো যে ঘটনাটা আমাদেরকে ইনবক্স করেছেন ভৌতিকের পেজে এবং এর পরপরই আমরা চলে আসি আপনার SMS এবং কমেন্টগুলো নিয়ে। যখন আমি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে চাই তখন শুনেছি ঘটনাটি। সাধারণত যারা জিন ভূত তাড়ায় তাদেরকে ওঝা বা ফকির বলে। সে ছিল ওরকমই একজন জিন ভূত তাড়াতো। কাজের খাতিরে অনেক সময় অনেক দূরে যেতে হতো তাকে। যেহেতু সে জিন ভূত তাড়াতো এই জন্য তার পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলত অত্যাচারের। যখন কাজের জন্য দূরে কোথাও যেত তো তার বাড়িটা বন্ধ করে যেত যেন কোনো ক্ষতি করতে না পারে। একদিন তার কাছে খবর আসলো যে তাকে এক জায়গায় যেতে হবে। একটা মহিলাকে জিন ধরেছে, অবস্থা খুবই খারাপ। তাই সে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায় ওইখানে যাবার উদ্দেশ্যে। একসময় ওই বাড়িতে গিয়ে পৌঁছালো। গিয়ে দেখে যাকে জিন ধরেছে ওই মহিলাটা খাটের এক কোণে বসেছে, মাথা নিচু করে। তাকে ডাক দেওয়া হলো। যখন সে তাকালো ওঝা ওই লোকটাকে দেখলো তার দু চোখ অস্বাভাবিকভাবে লাল আর তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে তাকে আক্রমণ করবে। সে তার কাজের জন্য তৈরি হলো এবং ওই মহিলাকে সামনে এনে বসালেন। এক পর্যায়ে তাকে বলতে লাগলো, তুই কে, কোথা থেকে এসেছিস, ওকে ধরছিস কেন? ওই মহিলার কণ্ঠে একজন পুরুষের মতো করে বলতে লাগলো, আমার ভালো লাগছে ওকে, তাই আমি ওকে ধরেছি। ও বড় অপরাধ করেছে, ওকে আমি মেরে তারপর এখান থেকে যাব। ওঝা বলল, ও তোর কি ক্ষতি করেছে যে ওকে তুই মেরে ফেলবি? সে বলে, আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ও তখন আমার গায়ে ঝাড়ু দিয়ে বাড়ি দেয়।
এভাবে প্রায় 1 ঘন্টার মতো বসে অনেক কষ্ট করে দূর করার এক পর্যায়ে মহিলাটি সুস্থ হয়ে যায়। কিন্তু ওই খারাপ জিন যাবার সময় বলে গেল, আমাকে তাড়িয়ে তুই শান্তিতে থাকতে পারবি না। এদিকে আবার ঘটতে লাগলো আরেক কাণ্ড। খারাপ জিনটা ওঝার বাড়িতে আসলো। ওঝার রূপ ধরে তার স্ত্রীকে ডাকতে লাগলো, বলে আমার গামছাটা নিয়ে পুকুর পাড়ে আসো। ওঝার স্ত্রী ভাবলো হয়তো বা তার স্বামী তার কাজ শেষ করে চলে এসেছে। এভাবে একটা গামছা আর একটা কুপি নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে ওঝার স্ত্রী থমকে দাঁড়ালো ভয়ে। সে সামনে চেয়ে দেখে তার সামনে যে তার স্বামী হাঁটতেছে ঠিকই, কিন্তু তার পা দেখা যাচ্ছে না। মনে হয় তার পা মাটি থেকে অনেক উপরে। এ দৃশ্য দেখে দৌড়াতে যাবে তখন তার হাতটা ধরে ফেলে ওই লোকটি। তারপর সে পড়ে যায় নিচে। নিভে যায় তার আলো। পুরো চারদিকে অন্ধকার, কিছু দেখা যায় না। হঠাৎ করে কিসের সাথে যেন সে ধাক্কা খেয়ে পড়ে গেল। তখন এর সামনে তাকিয়ে দেখে একটা মানুষ আকৃতির লোক, কিন্তু মানুষের থেকে অনেক বড়। তার চোখ ছিল ঠিক বুকের কাছে, চোখ দুটো ঝলঝল করতেছিল। এ দেখে একটা জোরে চিৎকার দিল সে। তারপর তাকে উড়ে নিয়ে পুকুরের মাঝে ফেলে দিল এবং অনেকক্ষণ সময় ধরে তাকে চুবাতে লাগলো। সে যে ওই চিৎকারটা দিয়েছিল সে তার পাশের ঘরের একজন শুনে দৌড়ে এসে সে দেখে পুকুরের পাড়ে ওঝার স্ত্রী পড়ে আছে। এদিকে ফজর আজান দিয়ে দিলে আর তখন ওই ওঝা বাড়িতে আসে। এসে দেখে তার স্ত্রীর এই অবস্থা। পরে তার স্ত্রীকে অনেক চিকিৎসা করার পরে সুস্থ হয় এবং সব ঘটনা খুলে বলে। পরে ওঝা বুঝতে পারে যে এই সব ওই খারাপ জিনের কাজ। ঠিক 1 সপ্তাহ পরে থেকে সে কিছু খারাপ স্বপ্ন দেখতে থাকে। সে দেখে ওই দিন রাতে যা দেখেছিল ওইটা তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে, তার গলা চেপে ধরছে। সে ভাবল এগুলো সব স্বপ্ন, কিন্তু সে সকালে উঠে অবাক হয়ে দেখল যে তার গলায় পায়ে 4টা আঙ্গুলের ছাপ পড়ে আছে। তারপর থেকে ওই ওঝা তার ওই কাজগুলো ছেড়ে দেয়। ভাই, আমার নাম হচ্ছে নবনী আফরোজ নেহা, বরিশালে থাকি। ভালো লাগলে পড়ে শোনাবেন। খোদা হাফেজ। ভৌতিক 90.8 ইয়েস, শুনছেন ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আছে আপনার সাথে। আমরা প্রথম চমৎকার একটা স্টোরি শুনে ফেললাম এবং অনেক বেশি ভয়ঙ্কর সেই গল্পটা ছিল যেটি আমাদেরকে একজন পাঠিয়েছেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে। যদি আপনার সাথে এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে চাইলেই কিন্তু আপনি আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন এবং সেই পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। এই মুহূর্তে আপনার কাছে কোন ঘটনাটা বিশ্বাসযোগ্য এবং কোন ঘটনাটা বানোয়াট মনে হলো সেই কথাবার্তাগুলো কিন্তু চাইলেই আমাদেরকে লিখতে পারেন। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে facebook.com/Asian Radio। সেই ঠিক আছে। তামজিদ হোসেন শুরুতে লিখেছেন প্রথম গল্পটা গত শুক্রবার আমরা শুনেছি। আচ্ছা, অলরাইট, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। একই গল্প যদি আমাদের কেউ পাঠায় এবং অন্য কোথাও পাঠায় তাহলে সত্যি কিছু করার থাকে না। লিখেছেন আমাদেরকে SK সাজ্জাদ হোসেন, কনক ভাই ও ফিরোজ ভাই। আমি বিনোদপুর রাজবাড়ী থেকে আপনাদের শুনছি। আপনাদের এই প্রোগ্রাম আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রয়েছেন আমাদের সাথে হাফিজুর চৌধুরী, গজাইল ডিগ্রি কলেজের স্টুডেন্ট এবং লাইভ শুনতে পারি না তাই চণ্ডীপুর বাজারের সার্ভার ভাইয়ের কম্পিউটার থেকে ডাউনলোড করে শুনি। প্রত্যেক এপিসোড ভালো লাগে। রাইট, কেউ কেউ পছন্দ করছেন আমাদের এই শোটা। সত্যি এই ব্যাপারগুলো আমাদেরকে সামনের দিকে
জিন্দেগি এগিয়ে যেতে অনেক বেশি হেল্প করবে। রয়েছেন হৃদয়, কেমন আছেন? কনক ভাই এবং ফিরোজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। রয়েছেন ইসমাউল সওদাগর, জয়েন করে ফেলেছেন আপনি। সোহেল তালুকদার রয়েছেন আমাদের সাথে। রয়েছেন হাফিজ চৌধুরী, হৃদয় খান আমাদের সাথে রয়েছেন। তারেক মাহমুদ বলছেন কনক ভাই কেমন আছেন, এবং ফিরোজ ভাই কেমন আছেন? সবাই মিলে শুনছি। বাপ্পি রয়েছেন আমাদের সাথে, এবং সারওয়ার আলম মামুন বলছেন কখন শুরু হবে ভৌতিক, অপেক্ষা করার সময় শেষ হতে চায় না। অলরেডি আমরা শুরু করে দিয়েছি এবং শেষ হওয়ার জন্য হয়তো কখন শেষও হয়ে যাবে। সো আপনাকে আমাদের সাথেই থাকতে হবে এবং ভূতের বেস্ট গল্পটা শোনার জন্য আপনাকে ওয়েট করতে হবে, কারণ প্রত্যেকটা গল্প হয়তো বা খুব একটা বেস্ট হবে না, বাট কোনো না কোনো গল্প আপনি পেয়ে যাবেন যে গল্পটা একেবারেই নতুন, একেবারেই ফ্রেশ, একেবারেই বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হবে। আকাশ হোসেন সহ অনেকে লিখছেন। আর আমরা যেটা বলছিলাম, যদি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তাহলে AR_B90.8 এবং আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। Here we go for the second story. আসসালামু আলাইকুম ফিরোজ ভাই ও ভৌতিকের সকল শ্রোতা, প্রথমে আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন সবাই। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ওদের বাড়ির কাছে একটা মসজিদে এক ইমাম থাকতো। সে মাত্র 2 মাস হলো এই মসজিদে এসেছে। সে ছিল একদম অল্প বয়সী, দেখতে সে ছিল অনেক সুন্দর, এবং সে তখন মাদ্রাসায় পড়াশোনা করত। মসজিদের পেছনের দিকে এবং বাম দিকে কবরস্থান ছিল, আর সামনে ছিল অনেক বড় একটা পুকুর। ইমাম সাহেবের নাম ছিল সাজ্জাদ রহমান। সে অল্প বয়সী এবং অনেক ধার্মিক ছিল, তাই বলে ওই গ্রামের সবাই তাকে পছন্দ করত। সে সকালে ছোট ছোট ছেলে মেয়েদের আরবি পড়াতেন। একদিন সে যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যথারীতি উঁচু করে যখন নামাজ পড়তে দাঁড়াবে, কিছু সময় পর সে খেয়াল করে তার পাশে আরো 7 থেকে 8 জনের মতো নামাজ পড়ছে। তাদের শরীর থেকে একটা সুগন্ধ আসছে, যা সে আগে কখনো পায়নি। সে প্রথম ভাবে তার দেখার ভুল হতে পারে, কিন্তু অনেকদিন ধরে সেই একই দৃশ্য দেখে আসছে। আবার একদিন দেখে তাদের কিছুটা ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে যে তারা জিন। একদিন ইমামের সাথে তারা কথা বলে, তখন সে পুরো নিশ্চিত হয় তারা জিন। তার হঠাৎ করে অনেক জ্বর ওঠে, এতটাই যে সে বিছানা থেকে উঠতে কষ্ট হয়, অনেক অস্বস্তিকর লাগছিল। যেদিন তার জ্বর আসে সেদিন রাতে তাকে একটা জিন কি যেন মুখে বলল, কিন্তু কি বলল সে তা বুঝে উঠতে পারছিল না। তারপর তার মাথায় একটা ফু দিল, পরে আর কিছু মনে নেই। সকালে উঠে দেখে তার কোনো জ্বরই নেই, সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপর থেকে সে যে কাজে হাত দিত তাতে সে সফল হতো। প্রায় গ্রামের কম বেশি সবাই জেনে গেল ইমাম সাহেবের সাথে জিন আছে। তারপর থেকে তার কাছে অনেক মানুষ আসত সাহায্যের জন্য। কেউ কোনো বিপদে পড়লে তাও তার কাছে আসত, বিশেষ করে যারা যুবক ছিল তারা আসতো বেশি। এসে বলতো, হুজুর, ওই গ্রামের ওই মেয়েটি আমার পছন্দ হয়েছে। আর অনেকজন অনেক কাছে আসতো ওই ইমাম সাহেবের কাছে। একদিন ইমাম সাহেব এরকম একটা কাজ করে ফেললেন। ওই দিন সে একটা স্বপ্ন দেখে তাকে জিনেরা বলে, তুই যে কাজটি করেছিস তার জন্য তোকে শাস্তি পেতে হবে। সে তাদের কাছে ক্ষমা চাইল, কোনো লাভ হলো না। তারপর স্বপ্নের ভেতরেই তাকে একটা থাপ্পড় দিল। পরে সকালে যখন উঠল তখন দেখে তার শরীরে প্রচুর ব্যথা, আর সে কথা বলতে পারছে না। ওই দিনের পর থেকে তার শরীরের এক অংশ নাড়াতে পারছে না আজও। তখন সে বুঝতে পারল জিন যে বলেছিল তাকে তার শাস্তি পেতে হবে, হয়তো এটাই তার শাস্তি, যা তার জীবনটা শেষ করে দিল। আজও সে বেঁচে আছে, কিন্তু ওরকমই অবস্থায়, ঠিক আগের মতো। ওই ইমাম যে মসজিদে থাকত সেটা পটুয়াখালীর বাউফল থানার ভেতরে, কিন্তু গ্রামের নামটা উল্লেখ করব না। আমার নাম মোহাম্মদ গালিব হোসেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।
আমি এখন অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। কালী আহমেদকে অসংখ্য ধন্যবাদ। বরিশালের পটুয়াখালীর বেসিক্যালি বাউফল থেকে আমাদেরকে এত চমৎকার একটি গল্প লিখে পাঠাবার জন্য। এবং আপনার কাছে যদি এরকম গল্প থাকে দেন অফকোর্স সিম্পলি আপনার সেলফোনের মেসেজ অপশনটায় না, আপনি শুধু টাইপের যে অপশনটা রয়েছে সেই টাইপের অপশনে গিয়ে লিখে ফেলুন সেই ঘটনাটি। এবং তারপর যেটা করবেন, আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে ভৌতিকের, সেই ফ্যান পেজে আমাদেরকে ইনবক্স করে দিন। আমরা ট্রাই করবো এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে তাহলে সেটা ফিরোজ খানের কণ্ঠে শুনবার জন্য। আর চাইলে এই মুহূর্তে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন facebook.com/Asian Radio, সেই ঠিকানায়। সাদ মানসাদ তিনি আমাদের সাথে রয়েছেন, বলছেন never miss and will never miss this show, really one of the best show around the world. I should get more feedback. Love you Konok bhai and Firoz bhai, thank you so much. আদনান বিশ্বাস আমাদের সাথে রয়েছেন। আর শুরু থেকে আমি আর আমার মামাতো ভাই তানসবীর দুজনাই মিলে শুনছি, খুব ভালো লাগছে। এবং তারপরে আপনি শুনছেন এমনি করে, চাইলে আপনি আমাদেরকে কমেন্ট করতেই পারেন। সেটার জন্য আপনাকে যেতে হবে facebook.com/Asian Radio, সেই ঠিকানা। এবং শুরুতেই যে পোস্টটি পাবেন সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং চাইলে শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক সচিব বলছি, জেলা রাজবাড়ী, গ্রাম কাঁচিবাঁধা। আমি অনার্স 4th বর্ষের একজন ছাত্র। ঘটনাটি ঘটেছিল আমার এক প্রতিবেশী দাদার সাথে। উনি মারা গেছে অনেক বছর আগে। আমার এলাকার মুরব্বীর লোকদের মুখে শোনা যায় দাদা নাকি জিন ভূতের বশ করানোর জন্য কোরআনের 100 থেকে 150 আয়াত এবং অনেক কুফরি কালাম জানত। কিন্তু দাদা কারো ক্ষতি করেনি। দাদার অনেকগুলো বন্ধু ছিল, তারা কোনো সাধারণ মানুষ না, তারা হলো জিন। দাদার হাতে অনেক ক্ষমতা ছিল প্যারানর্মাল বিষয়ে। দাদা একদিন তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানের কাজ সেরে প্রায় রাত 12টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বিশাল একটা বাঁশ বাগান ছিল। লোকমুখে শোনা যেত যে ওই বাঁশ বাগানে নাকি অনেক ভূত থাকত। কিন্তু দাদার কোনো ভয় ছিল না। উনি ওই বাগানের মধ্য দিয়ে শর্টকাট হিসাবে বেছে নেন এবং সেখান দিয়ে রওনা হয়। উনি যখন ওই বাঁশ বাগানের মাঝখানে, তখন দাদা দেখল বিশাল বড় একটা লাশ খাটিয়ে ঠিক দাদার কাছ থেকে 10 থেকে 15 হাত দূরে এবং অনেক লম্বা লম্বি ভাবে শুয়ে আছে এবং গলা কাটা বড় বড় গরুর লাশ এবং দাদার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। দাদা বিপদ দেখে উনি তার হাতের লাঠি দিয়ে গোল করে সার্কেল কেটে ওখানে বসে পড়েন এবং বিভিন্ন সূরা পড়তে লাগলেন। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর হঠাৎ কে যেন বলল, আজ কোনো মতেই তোকে ছাড়ব না, তুই নাকি খুব শক্তিশালী, তোকে আজ দেখে নেব। দাদাও সাহসী কম ছিল না। উনি একের পর এক সূরা কালাম পড়তে লাগলো এবং আশেপাশে থাকা জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোদের মতো 100-150 জিন আমার কিছুই করতে পারবে না। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে ঝড়ের মতো বাতাসের গতিতে কি যেন আসতে লাগলো এবং দাদাকে বড় একটা সালাম দিল এবং দাদা সালামের উত্তর নিলেন। তারপর শুরু হলো চারপাশে ঠাস ঠুস এবং ছুরির শব্দ। এই শব্দগুলো কোনো সাধারণ শব্দ নয়, জিন পেটানোর শব্দ। প্রায় দীর্ঘ 30 মিনিট পর চারপাশ নিশ্চুপ হয় আর আকাশ বাতাস কাঁপিয়ে যে এসেছিল তিনি ছিলেন এই এলাকার জিনদের বাদশা এবং ওই জিনের বাদশা ছিল দাদার বন্ধু। তারপর দাদা সেখান থেকে আবার বাড়ির দিকে রওনা হন। বাড়ি আসার পথে আবারও তাকে একটা খারাপ জিন
আবারও তার পিছু নেয়। দাদার সাথে সাথে তাকে গলা টিপে ধরে এবং তাকে তওবা করে ছেড়ে দেয়। তারপর দাদা বাড়িতে ফিরে যান। দাদাকে নিয়ে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, সেগুলো পরে পাঠাবো। ভাইয়ারা ঘটনাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকটা গল্প শুনে ফেললাম ঠিক এই মুহূর্তে। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে আপনি শুনছেন ভৌতিক 90.8 রাত 2টো পর্যন্ত আপনার সাথেই থাকবো। এরকম সময় আপনি চাইলেই কিন্তু আপনার মন্তব্যগুলো লিখে আমাদেরকে SMS করতে পারেন এবং ফেসবুকে করতে পারেন আপনার মন্তব্য লিখে কমেন্ট। সেটার জন্য যদি আপনি ফেসবুকে এই মুহূর্তে থাকেন তাহলে ফেসবুকে চলে যাবেন এবং সিম্পলি সার্চ বাটনে গিয়ে যদি আপনি এশিয়ান রেডিও লিখে ফেলেন তাহলে শুরুতেই যে পেজটি পাবেন মোর দেন 44,000 লাইক, এবং সেই পেজে চাইলেই আপনি কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো সেটি অন এয়ার করবার জন্য। এবং এই মুহূর্তে যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য এবং ঠিক এই মুহূর্তে আরেকটি স্টোরিতে আমরা চলে যাবো। যদি আপনার কাছে কোনো স্টোরি থেকে থাকে তাহলে আমাদেরকে লিখে সেটি ইনবক্স করুন ভৌতিকের পেজে, এবং ভৌতিকের পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। আমি একবার বেড়াতে গিয়েছিলাম সিরাজগঞ্জের একটি গ্রামে। গ্রামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু সেখানে আমি একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলাম। অনেক রাতে কিংবা সন্ধ্যায় এরকম ঘটনা ঘটে থাকে, কিন্তু আমি মধ্য দুপুরে এই ঘটনাটি দেখেছি। সে গ্রামে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকত। সেখানে গিয়ে দুপুরবেলা আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আমি একটা বট গাছের নিচে এসে পড়ি। আমি গাছটার কাছ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা আসছিল বট গাছটার উপর থেকে। আমি গাছটার উপরে দেখি একটা বাচ্চা শূন্যে ভাসছিল, আর সেই বাচ্চাটাই কাঁদছে। তার চোখ দিয়ে লাল আগুনের মতো বের হচ্ছে। আমি এটা দেখে নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এই মধ্য দুপুরে আমি এসব কি দেখছি। আমি ভয়ে প্রচন্ড পরিমাণ কাঁপা শুরু করলাম। তারপর এক দৌড়ে বাসায় চলে যাই। আমি এ কথা কাউকে বলিনি, কারণ এটা কেউ বিশ্বাস করবে না। আমি পরে জানতে পারি একটা বাচ্চা ছিল যে পানিতে পড়ে মারা যায়, আর তাকেই ওই গাছের নিচে কবর দেওয়া হয়। আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমি দিনের বেলার কথা বলছি, কিন্তু এটা সত্য। এই ভয়ঙ্কর ঘটনাটির কথা আমি কোনোদিন বলতে পারবো না। শুনছেন ভৌতিক 90.8। হাজি কনক এবং ফিরোজ খানের সাথে থাকবেন ঠিক রাত 2টো পর্যন্ত, এবং আমাদেরকে লিখবেন আপনার কথাবার্তাগুলো। সেল ফর মেসেজ অপশনে যাবেন, দেন লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার which is 2323। স্টুডিওতে এসে যদি কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেল ফর মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিয়ে আপনার নেম, দেন আরেকটি স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে, দুঃখিত আরেকবার বলছি, AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নেম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। সাথে থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। শুনছেন ভৌতিক 90.8। আমি মোহাম্মদ ফরিদ নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকে এমন একটি ঘটনা শেয়ার করব যা ঘটেছিল আমার বাবার সাথে। সালটি ছিল 1998।
ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের দক্ষিণ মাস্তাইর কাছে বাড়িতে। যাই হোক, ঘটনা আসে, আমরা যে বাড়িটিতে ভাড়া থাকি সে বাড়িটিতে আরো 15টি পরিবার ভাড়া থাকে। 1998 সালে সেখানে অনেক বন্যা হয়। বন্যার পানি এতটাই বেড়ে যায় যে আমাদের বাড়িতে পানি উঠে যায় এবং আমাদের ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। আমি আর আমার বোন তখন অনেক ছোট ছিলাম, যার কারণে বাবা আমাদের নানু বাড়িতে পাঠিয়ে দেয়, আর বাবা সেখানে একাই থেকে যায়। বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে বাড়িটি খালি হয়ে যায়। বাবা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত যখন 1টা বাজে তখন বাবার ঘুম ভেঙে যায়। বাবা ঘুম থেকে উঠে যা দেখল যে একটি ছোট্ট মেয়ে 6 থেকে 7 বছর হবে, সে দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছে। বাবা মেয়েটিকে বললেন, কে তুমি মা? এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? মেয়েটি কিছু বলল না। বাবা আবার বলল, তুমি কোন বাসায় থাকো? মেয়েটি আবারও চুপ করে থাকে। বাবা মনে মনে বলতে লাগলো, এত রাতে মেয়েটি কোথায় যাবে? তাছাড়া বাড়ির চারপাশে পানি, সকালে দেখা যাবে যার মেয়ে তাকে খুঁজে দিয়ে দেব। বাবা মেয়েটিকে বলল, তুমি ঘুমাবে এখানে? মেয়েটি মাথা নাড়িয়ে উত্তর দিল, সে ঘুমাতে চায়। তখন বাবা মেয়েটিকে তার পাশে ঘুমাতে বললেন। মেয়েটি বাবাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেয়েটির একটি হাত বাবাকে ধরেছিল। কিছুক্ষণ পর বাবা বুঝতে পারল যে তার শরীরটা আগের মতো আর নড়াতে পারছে না, আর মেয়েটির ছোট হাতটি আস্তে আস্তে বড় হতে থাকে, আর তার হাতের নখগুলো অনেক বড় হতে থাকে। বাবা কি করবে তা কিছুতেই সে বুঝে উঠতে পারছে না। বাবা খুব ভয় পেয়ে যায়, তার সারা শরীরটা ঘেমে যায়। বাবা অস্থির হয়ে যায়। বাবা এক চিৎকার করে মাটিতে পড়ে যায়। বাবা খুব ভয় পায়। তারপরের দিন বাবা গ্রামের বাড়িতে এসে পড়ে। প্রায় 2 মাস বাবা অসুস্থ ছিলেন। এই হলো আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। শুনছেন ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। চমৎকার একটি স্টোরি আমরা শুনে ফেললাম। এমন স্টোরি চাইলে আপনি আমাদেরকে পাঠাতে পারেন, যদি না সেই ঘটনাটা মিথ্যে হয়ে থাকে। সো সেটা জন্য যেটা করবেন, আপনাকে ঘটনাটা লিখে আমাদেরকে ইনবক্স করতে হবে ভৌতিকের পেজে, এবং তার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। এই মুহূর্তে চাইলে আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে, এবং কমেন্ট করবার জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/AsianRadio। সেই ঠিকানায় অন্ধকারের ভেতর থেকে একটা ভয়ের দুঃস্বপ্ন, যে যেখানে আছেন সাবধানে থাকুন, এই প্রত্যাশা ঠিক এই মুহূর্তে ভৌতিকের পক্ষ থেকে, ভৌতিক টিমের পক্ষ থেকে। যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো পড়বো, বাট এই মুহূর্তে আমরা বেশ কিছু SMS পড়ে নিতে চাই। SMS লিখুন, আর স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে অসংখ্য বন্ধুরা SMS এর মাধ্যমে লিখেছে। তার নামটি হচ্ছে সাবিনা, রূপগঞ্জ থেকে আছে। আমি তোমাদের নিউ ফ্রেন্ড, আমাকে ওয়েলকাম করো, স্বাগত জানাচ্ছি আপনাকে ভৌতিক 90.8। লিখেছে নিলয়, আমাদের সাথে আছে রায়ের বাজার থেকে ঢাকা। খুব ইন্টারেস্টিং লাগছে স্টোরিগুলো, খুবই ভয়ের। আমরা লিখেছে সাইমুম আছে আমাদের সাথে। সাবির যাত্রাবাড়ি থেকে 90.8 আজ প্রথম শুনছে, স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8। লিখেছে আরমান, সাথে আছে গাজীপুর থেকে ভাইয়া, অন্ধকার ঘরে একা একা শুনছি, খুবই ভয় লাগছে। আমিনুল আছে আমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। থ্যাংকস জানাচ্ছে আমাদেরকে এমন একটি শো করার জন্য। ওয়েলকাম আপনাকে আমিনুল। আমাদের সাথে আছে টনি, আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে দিস হরর টাইম। ইয়াস। পিরোজপুর থেকে আমাদের সাথে আছে আশিক, গল্পগুলো শুনে খুবই ভালো লাগছে আমার। ঢাকা থেকে আমাদের সাথে আতিক আছে, আমাদের সাথে আনিক আছে, আমাদের সাথে গজরা থেকে নাইস শো আমরা দেখছি। সুমন খান আছে আমাদের সাথে, অনেক ভালো লাগছে। এমবি রিফাত খান আছে আমাদের সাথে। ফারহান লাল মাটিয়া থেকে লিখেছে, এই শোটা প্রতিদিন করা যায় না, নিশ্চয়ই আমরা কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা। মিষ্টি আছে ঢাকা থেকে, আপনাদের শুনতে খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
টুটুন আছে আমাদের সাথে, দেবনাথ গাজীপুর থেকে আই লাভ ভৌতিক, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে নভিল টাঙ্গাইল থেকে, সেও আমাদের ভৌতিক শোটাকে অনেক অনেক বেশি ভালোবাসে। জয় আছে আমাদের সাথে মালিবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাগর খান আছে আমাদের সাথে ঢাকা থেকে, SMS পড়ছি না কেন এমনটাই অভিযোগ করেছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করি সবার SMS গুলো পড়ার জন্য। হাফিজা চৌধুরী আছে আমাদের সাথে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছে যেন আসতে চাচ্ছে, নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম যোগাযোগ করবে। আবির আছে আমাদের সাথে ঢাকা থেকে, আমি প্রথম শুনছি, খুবই ভালো লাগছে। রাইট রয়েছেন আপনি, এমনটাই করে আপনি SMS করছেন আমাদেরকে। ইমন আহমেদ শ্রাবণ, তিনি বলছেন সকল এপিসোডের মধ্যে আজকের এপিসোডের স্টোরিগুলো আমার কাছে সব থেকে বেশি ভয়ের মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমি শুরুতে বলেছিলাম যে আজকের প্রথম গল্পটাই কিন্তু অনেক কিছু বলে দিয়েছে যে আজকের শোটা কেমন হতে যাচ্ছে। মর্নিং শোজ দ্য ডেজ ইংরেজিতে যেটা কথা রয়েছে। এনিওয়েজ আর কোনো কথা বলবো না এই মুহূর্তে, আরেকটা স্টোরি শুনবো। যারা স্টোরি লিখে পাঠাতে চান তারা একটু মন দিয়ে শুনুন। অনেকেই এই প্রশ্নটা করছেন, স্টোরি লিখে যারা পাঠাতে চান তারা স্টোরিটা লিখে আমাদের facebook.com/ভৌতিক90.8 এই পেজে চলে যেতে হবে, অর্থাৎ ভৌতিক 90.8 FM এর যে পেজটি রয়েছে, ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK 90.8, সেই পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করে দিলে আমরা সেটি রিড আউট করবার চেষ্টা করবো। আর যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনটা গিয়ে লিখে ফেলবেন AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আমি গাজীপুর থেকে বলছি। আমার গ্রামের বাড়ি রংপুর। আমি একটি ঘটনা শেয়ার করতে চাই, ভালো লাগলে পরে শোনাবেন ভাইয়ারা। ঘটনাটি ঘটে 2006 সালে আমার মেজো আপার সাথে। সেদিন ছিল আমার SSC পাক নির্বাচনী পরীক্ষা। আমার পরীক্ষা প্রায় শেষ হবে এমন সময় আমার বাড়ি থেকে খবর আসে আমার বড় আপার ছেলে মারা গেছে। পরে আমি আমার মেজো আপার বাসায় যাই আপাকে আনতে। গিয়ে আমি দেখতে পাই আমার আপার উপর জিনের আঁচড় লেগেছে। আমি আপার হাতটি ধরে বলতে যাব, কিন্তু আপা হাত ধরতে দিচ্ছে না। যখন আমি জোরপূর্বক হাতটি ধরি তখন দেখতে পাই সে আমার আশেপাশে কোথাও নেই। এমনকি আমি যে হাতটি ধরেছি সে হাতটিও আমার হাতে নেই। পরে অনেক খুঁজে একটু দূরে একটা ফাঁকা জায়গা দেখতে পাই। অনেকে তাকে ঘিরে ধরে থাকে, কিন্তু কিছুক্ষণ পর তিনি সেখানে থাকেন না। পরে আমি কবিরাজকে ফোন দিলে যখন কবিরাজ আসতেছিল তখন আপা বলল, কবিরাজ তুই আসতেছিস, আয়, আজ তুই অ্যাক্সিডেন্ট করবি। কবিরাজ এসে তাকে কন্ট্রোল করল। পরবর্তীতে কবিরাজের নিকট জানতে পারি যে তিনি যে গাড়িতে আসতেছিল সে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল, তবে তার কোনো ক্ষতি হয়নি, শুধু পায়ে একটু আঘাত পেয়েছে। তারপর সে তার সমস্ত কাজ শেষ করল। ভাইয়া, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভৌতিক টিমকে। ভৌতিক 90.8 আরেকটা স্টোরি আমরা শুনে ফেললাম এই মুহূর্তে। ভৌতিক 90.8 আপনার জন্য রয়েছে আরো বেশ কিছু স্টোরি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা একজন শ্রোতাকে নিয়ে হাজির হয়ে যাব। যদি আপনি একজন শ্রোতা হয়ে সরাসরি স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, দেন AR লিখে স্পেস নেম B90.8 দেন নেম এবং সেলফোন নাম্বার লিখে আপনাকে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা আছে। আর এই মুহূর্তে আমরা চলে যাবো একটা গল্পটা শুনে আপনার SMS এবং কমেন্ট গুলো আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত লিখুন 2323 এই নাম্বারটা। আর যদি কমেন্ট করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে না, আপনাকে যেতে হবে ফেসবুকের পেজে এবং facebook.com/asianradio, সেখানটায় যে পেজটি পাবেন সেই পোস্টের শুরুটা একদম লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং দেন আপনি শেয়ার করতে পারেন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আমরা আরেকটা স্টোরি শুনবো, স্টোরির পর আরো স্টোরি রয়েছে আপনার জন্য, সো আপনাদের সাথেই থাকুন।
তাই আমি আপনাদের অনুষ্ঠানে আসতে চাই আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আজ একটা ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটা হলো 2015 সালের 25শে নভেম্বর। আমাদের গ্রামে বাড়িতে বেড়াতে চাই। রাতে বাসে বসেছিলাম। কিছু দূর বাসটা যাওয়ার পরেই একজন বৃদ্ধ লোক উঠে আমার সাথে বসে। বাসটা বেশ ফাঁকা ছিল। কিছু দূর যাওয়ার পর লোকটা আমাকে বলে, বাবা কোথায় যাবা? আমি বললাম, বাড়িচা স্টেশনে। আমি নামার 3টা স্টেশন আগেই লোকটা নেমে যায়। আমি যখন নামলাম তখন রাত 2টা। শুনশান নীরবতা, শুধু 2-1টা রিক্সা। কেউ যেতে রাজি হলো না। উপায় না পেয়ে মোবাইলের লাইট জ্বেলে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই একটা রিক্সা দেখি। জিজ্ঞেস করলাম, ভাই দুলালকান্দি বাজারে যাবেন? লোকটি বলল, হ্যাঁ যাব, চলেন। উঠে বসলাম। কিন্তু লোকটাকে ভালোভাবে আমার দেখা হয়নি। লোকটারে অনেক কিছু বলতে থাকি, কিন্তু সে কোনো উত্তর দেয় না। যখন বাজারে পৌঁছি তখন লোকটাকে ভাড়া দিতে গিয়ে লাইটের আলোতে দেখি বাসে যে লোকটি আমার সাথে বসেছিল সেই লোকটা। আমি তখন কি করব বুঝতে না পেরে দৌড় দিতে লাগলাম। তারপর থেকে ওই লোকটিকে আমি সব সময় দেখি, এবং ঘুমালে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি ওই লোকটা আমার পাশে বসে আছে। ডাক্তার, হুজুর, কবিরাজ, কোনো কিছুই কাজ হলো না। তারপর আরো অনেক ঘটনা ঘটতে চলছে আমার সাথে। এভাবে অনেক ঘটনা একের পর এক ঘটছে। অন্য একটা দিন আমার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা গল্প আমরা শুনে ফেললাম। আমাদেরকে চাইলে আপনি কমেন্ট করতে পারেন facebook.com/asianvideo, সেই ঠিকানায় যেখানে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন। আর যদি SMS করতে চান, AR লিখে স্পেস নেম লোকেশন দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বার। এবং ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে। সেই স্টোরিটা শুনে দেন আমরা ফিরে আসি এগেইন আপনার কমেন্ট এবং SMS গুলো নিয়ে। আর যারা যারা স্টোরি লিখে পাঠাতে চান তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আমাদের সিম্পলি আমাদের ফেসবুকের যে ফ্যান পেজ রয়েছে ভৌতিকের, সেই ফ্যান পেজে চলে যাবেন। আর ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8. So here we go for the next story. ভৌতিক 90.8. ভাইয়া, আমি শুভ। আমি আপনাদের নিয়মিত লিসেনার। সবসময় চেষ্টা করি কিছু না কিছু শেয়ার করতে চাই, তাই এই ঘটনাটি শেয়ার করলাম। প্রায় 9 দশক আগে হারিয়ে গেছিল একটি জাহাজ। 1925 সালের ডিসেম্বরে হারিয়েছিল SM কোটোপ্যাক্সি। মনে করা হয়েছিল বারমুডা ট্রায়াঞ্জেলে জাহাজটি হারিয়েছে। দিন 2 আগে কিউবার কোস্ট গার্ড ঘোষণা করেছে তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে। সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকে আসছে। এও জানানো হয়েছে যে জাহাজটিতে কোনো মানুষ নেই। জাহাজটির নাম SM কোটোপ্যাক্সি। গত 6 মে হাভানার পশ্চিমে প্রথমবারের জন্য জাহাজটি সর্বপ্রথম নজর আসে কিউবার কোস্ট গার্ডের। জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিস্তর চেষ্টা করা হয়েছিল। এরপরে আরো কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্ট গার্ডের জওয়ানরা। জাহাজে তারা কোনো মানুষের খোঁজ পায়নি। শুধু তাই নয়, জাহাজটির নাম দেখে চমকে ওঠে তারা। জাহাজটি ছিল ক্যাপ্টেনের লগবুক পাওয়া গিয়েছিল, কিন্তু তাতে গত প্রায় 90 বছর ধরে জাহাজটি কোথায় ছিল তার কোনো হদিস আজও মেলেনি। 1925 সালের 29শে নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লসটন থেকে
SS কোটোর ট্যাক্সি হাভানার দিকে রওনা হয়েছিল। ক্যাপ্টেন WT মেয়রের নেতৃত্বে 32 জন ক্রু ছিল ওই জাহাজটিতে। জাহাজে ছিল 2340 টন কয়লা। দুদিন পর জাহাজটি নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ওই জাহাজটির কোনো খবর পাওয়া যায়নি। কি পাওয়া যাবে সেই জাহাজের ভেতর থেকে, এই রহস্য নিয়ে ফিরছে SM কোটোপ্যাক্সি। এবং খুব সম্ভবত যখন জাহাজটা ফিরবে আমরা হয়তো বা চিনে যাব বেসিক্যালি সেখানটা কি ঘটেছিল, এবং ভূত সংক্রান্ত কিংবা বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কিত যত রহস্য রয়েছে আমার মনে হয় সেই জাহাজটা ফিরলেই সেখান থেকে কিছু রহস্য হলেও বের হবে যারা যারা বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে ইন্টারেস্টেড। সো তাদের জন্য আই গেস সেটা খুব বড় একটা খাবার হবে। facebook.com/Asian Radio সেই ঠিকানায় আমাদেরকে কমেন্ট করেছেন অনেকেই, এবং রয়েছেন আমাদের সাথে আদনান বিশ্বাস। তিনি এই মুহূর্তে বলছেন আমার মামাতো ভাই তাসবির তার কিছু স্টোরি ভৌতিকে শেয়ার করতে চায়। অফকোর্স ফ্রেন্ডস এর মামাতো ভাই বলে কথা, সে অবশ্যই শেয়ার করবে এবং যদি আমাকে লিখে পাঠায় দেন আমি ফরওয়ার্ড করে দেবো সেটি ফিরোজ খানের কাছে। বাট সবার জন্য একটাই নিয়ম, facebook.com/ভৌতিক90.8। এমনি করে আমাদের সাথে থাকবেন ঠিক রাত 2টো পর্যন্ত। আর যে কনক এবং ফিরোজ খানের সাথে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে। আরেকটিবার মনে করে দিতে চাই যারা যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য একটি অ্যাড্রেস রয়েছে, এবং সেই অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। যদি ইমেইল পাঠাতে চান তাহলে একটি অ্যাড্রেস রয়েছে which is ভৌতিক908@gmail.com, এবং ভৌতিকের অ্যাড্রেসটি হচ্ছে, ভৌতিকের বানানটি হচ্ছে BHOUTIK90@gmail.com, এবং যারা যারা আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/Asian Radio। ভাইয়া আমি নাজমুল হুদা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটা আমার স্যারের সাথে ঘটা। একদিন মিলন স্যার ঢাকা থেকে বাড়ি যাবে, তখন রাত 11:30। প্রথম ট্রেন মিস করার পর বাড়িতে ফোন করে বলে আমার জন্য একটা ভ্যান পাঠিয়ে দিবেন। আমি স্টেশনে পৌঁছানোর পর একটা ভ্যান আসে আমাকে নিতে। আমি বললাম আপনি কে? ভূতটা বলল আমি আপনাকে নিতে এসেছি। সে কিছু না ভেবে গাড়িতে চড়লাম। গাড়ি তো যায় রাস্তা দিয়ে। আমি দেখি সে ভ্যান গাড়িটা যাচ্ছে ধান ক্ষেতের মধ্য দিয়ে, একদম উপর দিয়ে যাচ্ছে। এই দেখে আমার ভীষণ ভয় শুরু হলো। আমি তার পায়ের দিকে খেয়াল করলাম, দেখলাম তার পা নেই। আমি একটা সিগারেট ধরাতে চাইলাম। লোকটা আমাকে ধমক দিয়ে আগুন ধরাস না এই বলল। আমি তো আরো ভয় পেয়ে গেলাম। তারপর গাড়িকে থামলো শ্মশান। নেমে দেখি একটা লাশ। লাশের মুখ খুলে দেখি আমি মরে আছি। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি আমাদের বাড়িতে। আমি মাকে বললাম তুমি এদেরকে আমাকে এতে পাঠাওনি কেন? মা বলল না, আমি যাকে পাঠিয়েছিলাম সে তো তোকে না পেয়ে চলে আসছে, আর তুই যার কথা বলছিস সে তো 3 দিন আগেই মারা গেছে। এ শুনে আমার আরো নিজের ভেতরে ভয় কাজ করছে। কি ঘটেছিল আমার সাথে? কে ছিল সেই জন? ভাইয়ারা, এ ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। ইয়েস, শুনছেন ভৌতিক 90.8। আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছে। আমাদেরকে কমেন্ট করেছেন অনেকেই। মাসুদ রানা তাদের মধ্যে রয়েছেন আমাদের সাথে রিমা সুমাইরা। আমি বীরপুর 14 থেকে শুনছি, আজ ফার্স্ট আপনাদের এই শোটা শুনছি এবং খুব ভয় লাগছে। সাদমান শিপন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। মাকসুদুল হাসান রাহাত তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন রাহাত, এবং এর বাইরে অনেকেই কমেন্ট করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো লাস্ট স্টোরিতে, এবং এর পরপর কিন্তু আমরা শ্রোতা নিয়ে চলে আসছি। সো আমাদের সাথেই থাকুন।
আলাইকুম ফিরোজ ভাই ও কনক ভাই। আমি তারেক আহমেদ। ঘটনাটি ঘটে আমাদের সোনারগাঁয়ের নওয়াপুরে। আমার এক বড় ভাই একদিন বন্ধুদের সাথে খেলা শেষে মাঠ থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বাড়ি ফেরার মাঝপথে একটা পরিত্যক্ত স্থান ছিল, যেখানে কিছু কচু গাছ ছিল। তো অসঙ্গত কারণেই আমার বড় ভাইটি কচু গাছগুলোর দিকে তাকান এবং তিনি একটি কচু পাতার উপরে দেখলেন আমাদের গ্রামের একজন বৃদ্ধ মহিলা বসে আছেন, যা একেবারে অসম্ভব। তারপর তিনি ভয় পেয়ে দৌড় দিয়ে বাসায় চলে যান। এরপর তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন প্রায় ৩-৪ দিন। এর কিছুদিন পরই আমাদের গ্রামেরই এক মহিলা ওই স্থানে একদিন সন্ধ্যার সময় একটা ২-৩ ফুট উচ্চতার শিশু বাচ্চাকে দেখতে পান। তিনি বাচ্চাটিকে ধরতে গিয়ে তার গায়ে হাত দিতেই তিনি উপলব্ধি করতে পারেন যে বাচ্চাটির শরীরে অনেক বড় বড় লোমে আবৃত। এরপর সেই বাচ্চাটি হাঁটতে হাঁটতে কচু গাছগুলোর দিকে মিলিয়ে গেল। এরপর তিনি প্রচন্ডভাবে ভয় পেয়ে যান। তারপর সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। এখনো মাঝে মাঝে অনেকেই এমন ঘটনার সম্মুখীন হন ওই পরিত্যক্ত কচু গাছগুলির স্থানে। শুনছেন ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8 এবং আর যে কনক যেখানটা এই মুহূর্তে একজন শ্রোতাকে নিয়ে এসেছেন স্টুডিওতে, তার সাথে কিংবা তিনি জানেন এরকম কোনো ঘটনা শোনানোর জন্য। ভাই, আপনি আপনার নাম এবং পরিচয়টা একটু সবার আগে বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সৈয়দ সাইফ আলম উল্লাস, মিরপুর থেকে আসছি। আচ্ছা, ওকে। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি বর্তমানে ঢাকা কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে। মাশাআল্লাহ, আমরা আপনার কাছে ঘটনা শুনবো, অনেকগুলো ঘটনা, 4টা ঘটনা, এবং সর্বোপরি একেবারে শুরুতে যে ঘটনা শুনবো সেটা আপনি আমাদের সাথে শেয়ার করুন প্লিজ। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছিল আমার সাথে 2013 সালে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। ঘটনা সাপেক্ষে বলে রাখা ভালো, আমি তখন অনেকটা মোটা ছিলাম। আমার ওয়েট ছিল 100 আপ। তো আমি এতটা মোটা ছিলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না। সবাই আমাকে উপহাস করত। আমার ছোট ভাই, ফ্রেন্ড সবাই বলতো তুই আর কমবি না, তুই মোটাই থাকবি সবসময়। আচ্ছা। তো আমি ডিসাইড করলাম যে আমি এই গ্রামের রাস্তা দিয়ে আর হাঁটবো না, যেহেতু সবাই আমাকে উপহাস করে। ওই জন্য আমি ডিসাইড করলাম, এতটা হার্ট করেছে আপনাকে পুরো ব্যাপারটা। হ্যাঁ, ওই জন্য আমি ডিসাইড করলাম যে আমি আমাদের মেইন রোডটা দিয়ে হাঁটবো, তাহলে আমাকে কেউ দেখবেও না, কেউ উপহাস করতে পারবে না। তো আমি মেইন রোড দিয়ে হাঁটতাম। মানে আমাদের 2 কিলোমিটার মানে একটা রোড, মানে একটা বাজার ছিল। আমি প্রতিদিন ওই 2 কিলোমিটার বাজারে যেতাম, আবার আসতাম। এভাবে চলতে চলতে আমি 1 মাস করলাম। তো 1 মাস পরে একদিন আমি ওই বাজার থেকে আসতেছি। তো ওই বাজারে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায়, ওই জন্য আমার একটু লেট হয়ে যায়। তো মাগরিবের আজান পড়বে এরকম সময় বলে রাখা ভালো, আমি যে 2 কিলোমিটার রাস্তা ক্রস করি সেখানে 2টা ব্রিজ ছিল। তো আমি যখন প্রথম ব্রিজটা ক্রস করি তখন মানে দেখতে পাই আমার পিছনে মানে একটু মেঘের আনাগোনা, মানে একটু মেঘের আনাগোনা, বৃষ্টি আসবে এরকম। এটা রাতের দিকের ঘটনা নাকি? মাগরিবের আজানের একটু আগে আগে। আচ্ছা, ওকে। তো আমি একটু সামনে মানে আগানোর পর আমি দেখি সামনে পিছনে হঠাৎ করে গাড়ি ঘোড়া কেমন যেন অফ হয়ে গেল, মানে কোনো গাড়ি আসতেছেও না, ক্রসও করতেছে না। তো আমার একটু ভয় পেয়ে গেলাম হঠাৎ করে। তো হঠাৎ করে দেখি পিছনে একটা, মানে আমাদের ওই জায়গায় এগুলোকে টেম্পো বলে, অনেক জায়গায় লেগুনা বলে, অনেক জায়গায় নসিমন বলে। তো ওগুলো দিকে একটা আসতেছে পেছন দিকে। তো আমি সিগন্যাল দিলাম, ওটা থামালো না। তো আমি পরবর্তীতে পিছন দিকে তাকালাম, দেখলাম যে ওই লেগুনার মাঝখানে কি যেন একটা ধাড়ি দিয়ে বাঁধা। তো সেটার কি যেন একটা মানে বের করানো, সেটা তুলতেছে। তো আমি প্রথমে ডিসাইড করলাম এটা কি হতে পারে। পরবর্তীতে ভাবলাম যে আমাদের ওই পাশে একটা থানা ছিল, কালিয়াতি থানা। তো ভাবলাম যে তাহলে এটা মনে হয় লাশ, এটা কালিয়াতি থানার থেকে আসছে। তো আমি ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি রাস্তার ওই পাশ থেকে কালো একটা জিনিসের মতো কি যেন ক্রস করতেছে, মানে আমার দিকে আসতেছে। তো হঠাৎ করে সেটা আমার পায়ের মধ্যে বাড়ি দিল। আমি গাছের সাথে বাড়ি খেয়ে মানে আমি আমার মাথায় হাত দিলাম, দেখলাম যে হালকা একটু ব্লাড বের হয়ে গেছে। তো গাছের সাথে আমি ধরে গেছি, মানে গাছটাকে আমি ধরে ফেলছি। গাছের পাশেই ছিল একটা গভীর জলাশয়।
আর বলে রাখা ভালো আমি সাঁতার পারতাম না। তো ওই দিন আমি মানে খুব কষ্টে আমি বাসায় পৌঁছালাম, তারপরে আব্বু আম্মুকে জানালাম ঘটনাটা। তো ওনারা আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। তো উনি আমাকে ঝাড়ফুঁক দিয়ে একটু পানি পান করালেন। ওই দিন রাতে আমি স্বপ্নে দেখি যে ওই কুকুরটার মাথায় একটা মানুষের আকৃতি একটা মানে ছেবড়ানো একটা মানে ছেঁচা খাওয়া একটা জিনিস, মানে রক্ত পড়তেছে মানুষের মাথায়, কিন্তু পুরো বডিটা ছিল কুকুরের কিন্তু মাথাটা ছিল মানুষ আকৃতির, মানে একটা মানে ছেবড়ানো, মানে একটা মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম। তো উনি আমাকে মানে ওই জিনিসটা আমাকে বলতেছে যে আজকের মতো বেঁচে গেলি, তোকে ইচ্ছা ছিল তোকে পানিতে ফেলানোর। তো এই ঘটনাটা আমি পরের দিন আবার হুজুরের কাছে যে শেয়ার করি। হুজুর বলল এটা মানুষের যখন অপমৃত্যু হয় তো এই সমস্ত মানে আত্মাগুলো তখন মানুষকে আকৃষ্ট করে। তোমাকে তখন একা পেয়েছিল, ওই জন্য এই জিনিসটা তোমাকে আকৃষ্ট করার চেষ্টা করছিল। তো তোমার ভাগ্য বলো যে তোমাকে আকৃষ্ট করতে পারেনি। আচ্ছা আচ্ছা, সো এটা ছিল আপনার প্রথম ঘটনা এবং হ্যাঁ এটা ছিল আমার সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে। আমার সেকেন্ড ঘটনা শুনবো, বাট এই মুহূর্তে আমরা কিছু SMS এবং কমেন্ট নেব। SMS মাধ্যমে অনেকেই আমাদের সাথে রয়েছেন ঠিক এই মুহূর্তে। এমডি রাজু আহমেদ তিনি আমাকে SMS করেছেন, বেসিক্যালি ইনবক্স করেছেন। তিনি বলছেন আমাদের সাথেই রয়েছেন, যারা যারা শুনছেন তারা চাইলে কিন্তু আমাদের ফেসবুকের তারা চাইলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে আমাদের সাথেই থাকতে পারেন, লিখতে পারেন আপনার মন্তব্যগুলো, যেমনটা করে নাজবুল হোসেন আমাদেরকে কমেন্ট করেছেন। আমি তো আমাদের এই ভৌতিক শোটা নিয়মিত শুনি, দুঃখের সংবাদ হলো আজ পর্যন্ত কোনো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আই রিয়েলি ডোন্ট নো যে সেটা কিভাবে সম্ভব। অনেকেই লিখছেন তাদের মন্তব্যগুলো। মেহেদি হাসান রাব্বি বলছেন ময়মনসিংহে ভালুকা থেকে অনেক কষ্ট করে শুনছেন এবং খুব ভালো লাগছে। অমিত দত্ত তিনি এগেন আমাদেরকে কমেন্ট করেছেন এবং এমডি রাজু আহমেদ তিনি এগেন বলছেন যে আমাদেরকে শুনছেন। অমিত হাসান নীরবে নিরত্তর তিনি বলছেন শ্রোতা প্রিয়তা বিবেচনা করে গল্প নির্বাচন করলে খুশি হব। অলরাইট, আমরা ট্রাই করবো। রয়েছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু। আমরা কিছু SMS নিয়ে দেন এগেইন চলে যাবো আরেকটা স্টোরিতে। স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। রাইসা আছে আমাদের সাথে, মিরপুর 6 নাম্বার থেকে। আমি তোমাদের নতুন বন্ধু, আমাদের সাথে আছে আবু হানিফ, প্রথম SMS কলাম, খুব ভয় পাচ্ছি। দীপান্নাথ আছে আমাদের সাথে, দীপঙ্কর আছে আমাদের সাথে, বাজিদ হুসাইন আছে আমাদের সাথে উত্তরা থেকে। স্টুডিওটা অনেক মিস করছে, আমাদেরকে শুনছে। মুগ্ধা আছে আমাদের সাথে, ভালো লাগছে শুনতে। জালিস আছে আমাদের সাথে মতিঝিল থেকে, হাবিব আছে নারায়ণগঞ্জ থেকে, রিপন আছে আমাদের সাথে, শিবু এবং তারও স্বামী দুজন মিলে আমাকে শুনছে প্রথম। সীমা আছে আমাদের সাথে, এবং অসংখ্য বন্ধু আমাদের সাথে যুক্ত আছে। এবং যারা স্টুডিওতে আসতে চান আজকে শ্রোতার মতো করে আর লিখে স্পেস B90.8 আর একটা স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে না এসে সরাসরি ঘটনা লিখে পাঠাতে চান তাদের জন্য একটি অপশন রয়েছে এবং সেই অপশনটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8 সেই পেজে লিখে আমাদেরকে ইনবক্স করে দেবেন। আমরা ট্রাই করবো সেটি অর্ডার করবার জন্য। ভৌতিক 90.8 সৈয়দ সাইফ আলম উল্লাস, যিনি ভৌতিকের রেগুলার একজন শ্রোতা এবং ঢাকা কলেজে তিনি পড়ছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। প্রথম ঘটনা শুনে ফেলা এবং অনেক বেশি ইন্টারেস্টিং একটা ঘটনা, যেটার মধ্যে সত্যিকার অর্থে ধর্মীয় বর্ণনা ছিল। এবং সেকেন্ড যে ঘটনাটা শুনবো উল্লাস, আমার সেই ঘটনাটা কার ঘটনা এবং কিসের ঘটনা, প্লিজ শুরু করুন। আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এই ঘটনাটা ঘটেছিল আমার এক কাজিনের সাথে। আমার কাজিন তখন ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। তো তখন ঈদের ছুটি ছিল। তো ঈদের 4 দিন আগে ও ছুটি পেয়ে বাসায় চলে আসে টাঙ্গাইলে। তো বাসায় আসার পরে ওর মালিক ওকে আবার কল করে যে তোমাকে আবার আসতে হবে বিজনেসের কাজে। তো ও কি করে আবার ব্যাক করে ওই দিন রাতেই, যেদিন বাসায় পৌঁছায় ওই দিন রাতে আবার ব্যাক করে। তো আপনারা সবাই হয়তো জানেন যে ঈদের সময় যখন ঢাকা থেকে ডিস্ট্রিক্ট গুলোতে যখন বাসগুলো যায় তখন খুব মানে ফুল করে যায়। ওর আসার সময় অর্ধেকটা খালি, মানে সামান্য কিছু যাত্রী নিয়ে আবার ঢাকায় ব্যাক করে। তো ও যখন ওই বাসটাতে উঠে, মানে ওই রোডে যত বাস ছিল সব ওই ভাইয়ের চেনা জানা। তো আমি বাসটার কোম্পানির নাম না বলাই ভালো। তো একটা বাসে উঠে যখন ও
বাসটায় উঠে দেখে সামনে 2-1 যাত্রী, পেছনে একদম ফাঁকা, মাঝখানে 2-1 আর ড্রাইভার হেল্পার। তো ও যেহেতু স্মোক করে, ও ভাবলো কি আমি পেছনে যে স্মোক করবো, বাইরে দিয়ে জানলা দিয়ে স্মোক করবো, তাহলে কেউ দেখতে পারবে না। তো পেছনে যে বসে স্মোক করা শেষ করার পরে ও শরীর যেহেতু ক্লান্ত ছিল, 1 দিনে 2 বার জার্নি, ওই জন্য হঠাৎ করে মানে ঘুমিয়ে যায়। তো ঘুম থেকে উঠে মানে ওর মানে একটা ঝাঁকিতে একটা ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে দেখে ওর পাশে 4 জন লোক। তো ও সেটা অতটা আমলে নেয় না। ও হঠাৎ মানে পায়ের দিকে তাকায়, দেখে পায়ে যেন কি ফোঁটা ফোঁটা পড়তেছে। তো যেহেতু লাইট বন্ধ ছিল, নাইট কজ বাস, তো মোবাইলের আলো দিয়ে পায়ের দিকে মারে, দেখে যে ব্লাড, 2-1 ফোঁটা ব্লাড আসলো কোথা থেকে। ওর পাশের যে লোকটা ছিল ওর সামনে মাথা দিয়েছিল, ওই সিটের সামনে। তো ভাবতেছে ওটা ওর ইয়ের থেকে মনে পড়তেছে। তো এইদিকে যখন পাশের দিকে যখন তাকায়, দেখে 4 জন লোকই ওর দিকে তাকায় আছে। কারো নাক দিয়ে রক্ত পড়তেছে, কারো চোখ দিয়ে রক্ত পড়তেছে, কারো মাথা ফেটে রক্ত পড়তেছে। ও এটা দেখে পুরো চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো ওর যখন সেন্স ফিরে, তো ও দেখে যে ওই সামনের টার্মিনাল একটা হসপিটালেও। তো ওই হসপিটালে আসলো কি হবে, তখন ওই হাসপাতালের সিকিউরিটি ওকে বলে যে 2 জন লোক আপনাকে হসপিটালে দিয়ে গেছে। তারপরে ভাবলো 2 জন লোক আমাকে হসপিটালে দিয়ে গেছে। তারপরে ও রাতের কথা সব মনে পড়লো। তারপরে ও কি করলো, ও আর ঢাকায় যায় নাই। পরের দিনই ওই যে বাস টার্মিনালটা ছিল ওই জায়গায় যায়। ওই জায়গায় যে ওই বাসের হেল্পার ড্রাইভার মানে খোঁজার চেষ্টা করে, যেহেতু বাস নাম্বারটা জানা ছিল না। তো ও প্রায় 3-4 ঘন্টা খোঁজাখুঁজির পর ওই হেল্পারটাকে সে খুঁজে পায়, যে হেল্পারটাকে মানে ও দেখছে বাসে, হেল্পারটাকে খুঁজে পায়। তো হেল্পারকে জিজ্ঞেস করে যে ওই দিন রাতে আমি এগুলো দেখিয়েছি, কি সমস্যা হয়েছিল। তখন ও কিছু বলতে চায় না, যে আমি আসলে জানি না, আপনি হয়তো কোনো ভুল স্বপ্ন টপ্ন দেখে হয়তো সেন্সলেস হয়ে গেছেন, ওই জন্য আপনাকে আমরা ওই হসপিটালে দিয়ে আমরা চলে গেছিলাম। যেহেতু আমাদের মানে ঈদের মৌসুম, আমাদের বারবার মানে থাকে, ট্রিপ থাকে, তো ওই জন্য না। তখন ওই বলে না, আমি কোনো ভুল দেখি নাই, বলো কি কাহিনী, নিশ্চয়ই এটার পেছনে কোনো কাহিনী আছে। তো বলতে চায় না। তো অনেকক্ষণ ওকে করার পরে ও বলে যে এই বাসটা যখন চালু করা হয়, তখন এই মির্জাপুর নামক একটা স্থানে পেছন থেকে একটা বাস এই বাসকে চাপা দেয়। চাপা দেওয়ার কারণে পিছের যতগুলো যাত্রী ছিল 5 থেকে 6 জন সবাই মারা যায়। তো এরপর থেকে এই বাসে মানে মাঝে মধ্যেই এই পিছনে যারা বসে তারা এই কিছু এই কাহিনীগুলো মানে দেখতে পায়। তো বলে যে এটার জন্য তোমরা কিছু করো নাই। তো বলে যে এটার জন্য আমরা বাসে অনেকবার অনেক মিলাদ পড়েছি, অনেক ইটি করছি, তো মাঝে মাঝে এইটা হয়। আর ওই দিন এই কারণটা হওয়ার কারণ ছিল যে ওই দিন আপনার পেছনের লাইটটা ছিল নষ্ট। তো আমরা ওই পেছনের লাইটটা আমাদের ঠিক করতে মনে নেই, আমরা সবসময় পেছনের লাইটটা জ্বালানো রাখি। ওই দিন পেছনের লাইটটা জ্বালানো ছিল না, মাঝখানের লাইটটা জ্বালানো ছিল। এই হলো আমার সেকেন্ড কাহিনী। আমার এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা শুনে ফেললাম আমরা, এবং আমার কাছে তো অনেক বেশি রকমের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমরা এগেইন SMS এবং কমেন্ট মাধ্যমে যাবো এবং দেন ফিরছি একটু পর। রাহুল ফাজবির তিনি আমাদেরকে ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি বলছেন আমাদের সাথেই রয়েছেন ভৌতিক টিমের সাথে তিনি রয়েছেন, পিয়াল রয়েছেন, আনান রয়েছেন আমাদের সাথে, স্টেলিন সেনি খুব সম্ভবত সেও আমাদেরকে শুনছে। এবং এর বাইরে যারা যারা শুনছেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এশিয়ান রেডিওর সাথেই থাকবার জন্য। আমাদেরকে ফেসবুক মাধ্যমের বাইরে যদি আপনি জয়েন করতে চান তাহলে SMS করবেন, লিখবেন AR স্পেস নেম লোকেশন এবং কথাবার্তা সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আর যারা যারা ভাবছেন ফেসবুকে লিখবেন facebook.com/Asian Radio, সেই ঠিকানায় চলে যাবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন। চাইলে আপনি শেয়ার করতে পারেন সেই পোস্টটি, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। যদি স্টোরিতে এসে ঘটনা শেয়ার করতে চান AR লিখে স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। টিপু আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, লাইক ইউর প্রোগ্রাম খুব ভালো লাগছে, থ্যাংকস জানাচ্ছে। আমাদের সাথে আরিফ আছে আমাদের সাথে, সে নতুন বন্ধু শুনছে। জুবাইর আছে আমাদের সাথে, শফিক আছে আমাদের সাথে, মুক্তা আছে টঙ্গী থেকে, সুমন আছে আমাদের সাথে রামপুরা থেকে, তুফাইলা আছে আমাদের সাথে, সে গল্প পাঠাতে যাচ্ছে। আপনি গল্প পাঠাতে চাইলে facebook.com/bhautik90.8 সেখানে ইনবক্সে গিয়ে বাংলা সুন্দর করে আপনার ঘটনাটি লিখে পাঠাবেন, আমরা নিশ্চয়ই অন এয়ার করবো। প্রিয়া আছে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে, হোয়াইট রোজ আছে আমাদের সাথে, এইভাবে অসংখ্য বন্ধু আমাদের সাথে যুক্ত আছে। শুনছেন ভৌতিক 90.8।
উল্লাসের কাছে আমরা ফিরে যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা থার্ড ঘটনা শুনবো। উল্লাসের মতো করে যদি আপনি স্টুডিওতে আসতে চান এবং আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান ভৌতিক শ্রোতাদের জন্য, তাহলে অবশ্যই আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। উল্লাস, আমরা এই পর্যায়ে কোন ঘটনাটা শুনবো? এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এটা আমার ফ্রেন্ডের বাসায়। আচ্ছা, এই ঘটনাটা একটা ছোট্ট ঘটনা। আমি আমার 4-5 গ্রাম পরে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওইখানে আমি 2 দিনের জন্য বেড়াতে যাই। তখন ছিল গরমের দিন, প্রচুর গরম। তো আমি সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার একটু আগে বিকেল বেলা একটু বের হই যে বাতাস খাওয়ার জন্য, যেহেতু বাসা অনেক গরম। তো আমি একাই বের হই, যেহেতু মোটামুটি আমার একটু চেনা জানাই ছিল, তো একাই বের হই। তো কিছু দূর যাওয়ার পর আমি দেখি একটা মানে ডিপ কল, যেগুলো দিয়ে ফসলে পানি দেওয়া হয়, অনেকে মেশিন বলে, ডিপ কল বলে। তো পানি যেখানে পড়ে ওই জায়গাটা ছিল একটু পাকা করা, তো যখন পানি না পড়ে তখন একটু শুকিয়ে যায়, ওখানে একটু বসার একটা স্পেস হয়। তো আমি ভাবলাম আমি এই জায়গায় একটু বসি। তো বসে বসে আমি হেডফোনে গান শুনতেছিলাম একটা পেটে। হঠাৎ করে মানে আমি গানটা একটা অফ হয়ে যায়, একটা চালু হয়, একটু অফ যখন হয়ে যায় তখন আমি একটু গুনগুন শব্দ শুনতে পাই। আমি আর ডিপ কলটার মানে মুখের যে সাথে আমি ওই সাথে বসেছিলাম, একটু গুনগুন শব্দ শুনতে পাই। তো আমি ভাবলাম যে গুনগুন শব্দ আসে কোথা থেকে, সামনে একটা রোড আছে। তো আমি কি করলাম, রোডে উঠলাম। রোডে উঠে দেখি এই পাশে কেউ নেই, ওই পাশেও কেউ নেই। তো আমি ভাবলাম যে মেশিন ঘরের ভিতরে কেউ আছে। তো আমি মেশিন ঘরের ভিতরে ঢুকলাম, না ভিতরে কেউ নাই। তাহলে গুনগুন শব্দটা তখন হচ্ছিল, তো কোথা থেকে আসে? তো আমি কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম যে কোথা থেকে গুনগুন শব্দটা আসে। তো আমি ভাবলাম যে মেশিন কলের ওই জায়গা থেকে মানে শব্দটা একটু বেশি শোনা যাচ্ছিল। তো আমি কি করলাম, ওই পাইপের ওই জায়গায় গেলাম। তো দেখলাম যে পাইপের ভিতর থেকে গুনগুন শব্দ আসতেছে। এটা কিভাবে সম্ভব? পাইপের ভিতর থেকে গুনগুন শব্দ আসে কিভাবে? তো আমি একটু ভয় পেয়ে আমি কি করলাম, দৌড় দিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর আমি এটা আমার বন্ধুকে শেয়ার করলাম। তো এটা ও শুনে অবাক হয়ে গেল। তো বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে যাওয়ার দরকার নেই, পরের দিন সকালে যখন উনি মেশিন চালু করবে আমরা ওই মামার কাছে যাব। তো আমরা পরের দিন সকালে আসলাম, মেশিন যে চালু করে ওনার কাছে আসলাম। ওনার নাম ছিল রফিক মামা। ওনার কাছে আসলাম, যে মামা বললাম যে মামা আমি গতকাল সন্ধ্যা আসছিলাম, তো এরকম একটা শব্দ শুনতে পাই। তো উনি আমাদের দিকে মানে হাসি ঠাট্টা করে, যাও কি বলো, বড় ছেলে এগুলো কি বলো তোমরা? আমি বললাম যে মামা নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আপনি হাসেন না, বলেন। তারপরে অনেক জোরাজুরি করার পর তারপরে উনি বললো যে এই জায়গায় একটা ছেলে গোসল করতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছিল। তারপর থেকে এই জায়গায় বিভিন্ন রকম কাহিনী হয়। তো বললাম যে আপনি কোনো কাহিনী দেখেননি? বলে আমি কোনো কাহিনী এখনো দেখি নাই, তো আমি যখন রাতে ঘুমাই থাকি হঠাৎ করে দেখি যে ডিপ কল চালু হয়ে গেছে। আচ্ছা, মানে উনি ওখানেই ঘুমাতেন? হ্যাঁ, উনি ওইখানে ঘুমাতেন। হঠাৎ করে দেখে যে ডিপ কল চালু হয়ে গেছে। তো ডিপ কল চালু হয়ে গেছে, ডিপ কল কেউ চালু করলো না, আবার উনি বন্ধ করে, আবার কিছুদিন পর আবার হঠাৎ করে চালু হয়ে যায়। এরকম বন্ধ থাকে কিন্তু চালু হয়ে যায় অটোমেটিক। কিন্তু উনি কোনো শব্দ এগুলো পায় নাই। এই ফার্স্ট শব্দটা পেয়েছিলাম আমি। আচ্ছা, এটা আপনি পেয়েছিলেন। এবং এই ঘটনাগুলো সাধারণত এরকমই, মানে বেশি কিছু না যে আবার সেকেন্ড টাইম কাউকে মেরেছে বা না, এরকম কিছু না। জাস্ট ছোট ঘটনা, বাট এটা অবশ্যই ভৌতিক কিছু ঘটনা ছিল। আমরা এগেইন আপনার কাছে ফিরবো, বাট এই মুহূর্তে আরেকবার আমরা SMS এবং কমেন্ট নিয়ে তারপর ফিরতে চাই। স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8 বন্ধুরা শুনছেন। অনেক বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। উজ্জ্বল আরিফ আমাদের সাথে মগবাজার থেকে শুনছে। সীমা আছে আমাদের সাথে গ্যান্ডারি থেকে প্রথম SMS করছে, স্টোরিগুলো খুবই ভালো লাগছে। কনা আছে আমাদের সাথে ফার্স্ট টাইম শুনছি, আই লাভ ভৌতিক 90.8। অনু আছে আমাদের সাথে খিলগাঁও থেকে আমাদের সাথে, রিপন আছে আমাদের সাথে, খুব ভয় লাগছে আমাদের সাথে আছে। জিসুম আহমেদ ফোন নাম্বার দিয়েছে, আসতে যাচ্ছে। নিশা আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। সামি আছে আমাদের সাথে মিরপুর থেকে, খুব ভয় লাগছে আমাদের সাথে। টিপু আছে আমাদের সাথে, এভাবে দেখতে পাচ্ছি। প্রিন্স মাহমুদ আছে, অনু আছে আমাদের সাথে গাজীপুর থেকে, সৈকত আছে আমাদের সাথে, প্রিয়া আছে যাত্রাবাড়ি থেকে, সে এবং তার বন্ধু এবং ছোট বোন মিলে শুনছে। খুব থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং ঠিক এই মুহূর্তে ফেসবুকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আপনি যদি ফেসবুকে জয়েন করতে চান তাহলে facebook.com/asianvideo সেই ঠিকানায় চলে যাবেন এবং শুরুতে যে পোস্টটি পাবেন সেই পোস্টে চাইলে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। রহস্যময় অর্ণব তিনি এই মুহূর্তে আমাদেরকে কমেন্ট করেছেন, কনক ভাইয়া ফার্মগেট থেকে শুনছি, গত সপ্তাহ থেকে ভৌতিক শোনা শুরু করেছি। গত সপ্তাহে রূপটা ছিল শুধুমাত্র অন্ধকার, আজ ছাদের চিলে কোঠায় চলে এসেছি। আমি আর আমার 2 ফ্রেন্ড আছে আমার সাথে। আজকের পরিবেশটা আরো ভয়ঙ্কর, বাইরে ছিটে ফোটা বৃষ্টি, রুমটা একদম অন্ধকার, সাথে ভৌতিকের ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুরোই হরর ফিলিংস। ভৌতিক ইজ দ্য গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। সেডি তিনি বলছেন, ভাইয়া কেমন আছো তোমরা? কনক ভাই তো ভুলেই গেছো, বাই দ্য ওয়ে আই জাস্ট জয়েন হিয়ার ডিউড, বেস্ট অফ লাক, মে দ্য স্টোরিজ হরর
Alright, thank you so much. এত পরে জয়েন করবার জন্য আরিফ হোসেন তিনি বলছেন ভাই আমরা 5টা ফ্রেন্ড মিলে একসাথে শুনছি, আরিফ, সুমন, আকলাক, নাজমুল, তপু সবাই মিলে শুনছি, ভালো লাগছে, আমাদের সাথেই থাকুন। আমরা এই পর্যায়ে লিসেনার্সের কাছে আবার ব্যাক করবো। যদি লিখতে চান তাহলে AR লিখে স্পেস নেম লোকেশন দেন, কথাবার্তা সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান AR লিখে স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। এবং যারা স্টোরি লিখে পাঠাতে চান facebook.com/bhautik90.8 এর পেজে তারা লিখে ইনবক্স করবেন। শুনছেন ভৌতিক 90.8। পরপর 3টি দারুণ ঘটনা আমরা শুনে ফেলেছি এবং আমাদের সাথে উল্লাস রয়েছেন। তার কাছ থেকে আমরা একেবারে শেষ ঘটনাটা শুনবো। শেষ ঘটনাটা কোনটা আজকে উল্লাস, আমরা কোনটা শুনবো এই মুহূর্তে? এই ঘটনাটা ঘটেছিল আমার বড় ভাইয়ের সাথে। তো ও যখন এসএসসি পাস করে, আপনারা সবাই জানেন যে এসএসসি পাস করার পর একটা ছুটির টাইম থাকে, ওই টাইমে সবাই একটু ঘোরাঘুরি করে। তো আমার বড় ভাই ডিসাইড করলো যে ও চট্টগ্রামে ঘুরতে যাবে আমার চাচার বাসায়। ও আমার চাচার জুট মিলে জব করে, ওনারা কলোনিতে থাকতো। তো আমার ভাই ওই চট্টগ্রামে চলে যায় ছুটি কাটাতে। তো একদিন রাতে আমার চাচাতো ভাইদের ওই চাচা বের হইতে দেয় না রাত্রে। তো যেহেতু আমার বড় ভাই গেছে, ওই জন্য একটু ছুটির টাইম ওকে নিয়ে একটু আনন্দ করার জন্য বের হইতে দিছে কলোনিতে। তো ওরা কি করলো, ডিসাইড করলো যে আজকে কলোনিটা পুরো ঘুরে দেখবে। তো ওই চাচাতো ভাইয়ের নাম ছিল সিয়াম আর আমার বড় ভাইয়ের নাম ছিল রিয়াদ। তো ওরা দুজনে মিলে ঘুরতে গেল, কলোনি ঘুরবে আজকে। মানে যে পর্যন্ত কলোনি না শেষ হয় ঘোরা। তো ওরা কি করলো, একটা ঘুরতে ঘুরতে একটা প্রান্তে চলে গেল, মানে কলোনির একটা কর্নারে চলে গেল। তো মানে ওরা ওদের থেকে প্রায় 10 থেকে 15 হাত দূরে হবে, দেখতেছে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে, তখন রাত হবে প্রায় 12টা থেকে একটা, চুল ছেড়ে সাদা একটা মানে কি বলে ওগুলাকে, ফ্রক বলে, এরকম একটা ফ্রক পরে দুলতেছে। মানে তার চুলগুলো মাটির সাথে ছোঁয়া ছিল এরকম। তো ওরা দুজন দেখে মানে ওদেরকে প্রথমে বললো, আয় এত সুন্দর একটা মেয়ে আমাদের কলোনিতে থাকে। মানে সিয়াম বলতেছে, এত সুন্দর একটা মেয়ে আমাদের কলোনিতে থাকে, আমি তো জানতাম না। ভাইয়া মানে বলে যে এত রাত্রে একটা মেয়ে এখানে থাকবে, অসম্ভব। তখন ও মানে সিয়ামকে একটু খোঁচা মারে যে এটা কি। তখন সিয়াম পরে টের পেয়ে যায় আসলে তো এখন হাতে একটা, এখানে এবার এত বড় চুল। তো ওরা এটা ভাবতে ভাবতে দেখে কি দোলনাটা ঘুরে গেল, ঘুরে মেয়েটা মানে এমন একটা হাসি দিল যে হাসির মধ্যে একটা ভয়ের ছাপ। তো ওদের দেখে হাসতেছে। তো ওরা তো মানে তখন বুঝে গেল যে এটা তাহলে স্বাভাবিক কিছু না। ওরা কি করলো, দৌড় দিল। দৌড় দেওয়ার পর ওরা মানে কিছুক্ষণ দৌড় দেওয়ার পর ওরা পিছের দিকে তাকায় দেখে কি জিনিসটা মানে ফুটবল আকৃতির হয়ে গড়ায় ওদের দিকে আর স্পিড বাড়ে আসতেছে। তো এক সময় দুজনে হাত ধরে দৌড়তে সময় আমার বড় ভাই গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। তারপর ওকে ধরে নিয়ে, আর মাথা ফেটে গিয়েছিল, ওকে ধরে নিয়ে দৌড় দিয়ে এসে সিকিউরিটি গার্ড যখন ক্রস করে, তখন সিকিউরিটি গার্ড বলে কি হয়েছে আপনারা কোথা থেকে আসলেন, আর আপনারা এদিকে গেছেন কেন, এদিকে তো রাত 12টার পরে কারো যাওয়া নিষেধ। তখন বলে কেন, বলে এই জায়গায় কিছুদিন আগে একটা মেয়ে ফাঁসি দিছিল, ওই কারণে রাত 12টার পর এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হয় না। আপনারা কিভাবে গেলেন এই জায়গাতে? তখন বলে যে মামা আমরা আসলে ওই ভিতরে রোডটা দিয়ে গেছি, আপনি এখানে একটু ঝিমাচ্ছিলেন, আপনাকে লুকোচুরি করে আমরা ওই দিক দিয়ে চলে গেছি। বলে যে ও আচ্ছা ঠিক আছে, আর এরপরে আর যান না। আচ্ছা, এটা লাস্ট একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ উল্লাস আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। একেবারে আজকের ভৌতিকের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শেষ মুহূর্তে আপনার জন্য যে সাহিত্য গল্পটা থাকে সেই রহস্যে আমরা ঠিক এই মুহূর্তে ডুব দিব। আপনি আমাদেরকে অবশ্যই SMS করবেন, লিখবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে এসে আমাদের সাথে উজ্জ্বলের মতো করে ঘটনা শেয়ার করতে চান, AR স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আর ফেসবুকে এখনো আপনি চাইলে জয়েন করতে পারেন, আপনি ফেসবুকে চলে যাবেন, দেন এশিয়ান রেডিও এটা লিখে যদি সার্চ দেন, দেন আমাদের রেডিওর ফ্যান পেজ পেয়ে যাবেন এবং সেখানে প্রথমেই আপনি যে পোস্টটি পাবেন সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করবো সেটি রিড আউট করবার জন্য এবং অফকোর্স শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যাতে এই শোটা মিস না করে ফেলে। আর যদি কোনো ঘটনা জানেন বা আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে ঘটে গেছে এমন কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন লিখে facebook.com/bhautik90.8 এই পেজে।
একগাদা চিঠির মধ্যে চোখে পড়ল একটা পুরনো খাম, অন্তত 7-8 বছর আগের তৈরি তো বটেই। খামটার গায়ে কাঁপা কাঁপা হাতে লেখা আমার নাম দেখে রীতিমতো কৌতূহলী হয়ে উঠলুম। তাড়াতাড়ি খামটা খুলে চিঠি পড়তে শুরু করলুম। কাগজটাও ময়লা, নিচে নাম লেখা সুমিত চন্দ্র। খুব পরিচিত মনে হলো নামটা, কিন্তু কিছুতেই মনে করতে পারলুম না সুমিত চন্দ্রের সঙ্গে আমার কবে কোথায় পরিচয় হয়েছিল। ভাবলুম চিঠিটা পড়ি, যদি বোঝা যায়। ভাই মনোজিৎ, নির্বান্ধব অবস্থায় পড়ে আছি বছরের পর বছর। আমি খুব অসুস্থ, সব সময় মাথার যন্ত্রণা হয়। শিমুলতলার এই বিশাল বাড়িটায় থাকার মধ্যে শুধু আমি আর আমার বোন, তাও বোন মৃত্যুশয্যায়। আমার পাশে এই দুর্দিনে কারোর থাকা দরকার, কিন্তু কে থাকবে? হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। চিরকালই তুমি ডান পিটে, ভয় ডর বলে তোমার কিছু নেই। তুমি এই সময় আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব। আমাকে চিনতে পেরেছ তো? আমি মোটা। এইটুকু পড়েই চিনতে পারলুম সুমিতকে, আমার স্কুলের বন্ধু। আমাদের দুজনের মধ্যে খুব ভাব ছিল। সুমিত ছিল ফর্সা, গোলগাল, নাদুস নুদুস ভালো মানুষ। ওকে আমরা বন্ধুরা নাম দিয়েছিলাম মোটা। সেই নামেই ও আমাদের কাছে পরিচিত ছিল বলেই সুমিত নামটা চট করে মনে করতে পারিনি। খামটা ভালো করে দেখতে অবাক হয়ে গেলুম। চিঠিটা শিমুলতলা থেকে পোস্ট করা হয়েছে 1 বছর আগে। খামের দামটা বেড়েছে, কিন্তু সেভাবে স্ট্যাম্প দেওয়া হয়নি। ভাবলুম তাই হয়তো পড়েছিল ডাক বিভাগে, তারপর দয়া করে কেউ সেটা পাঠিয়েছে। এতদিনে সুমিতের কি অবস্থা হলো কে জানে। ঠিক করলাম কালই রওনা হব। ক্ষতি কি, বন্ধুর উপকারও করা হবে, বেড়ানোও হবে। কদিনের ছুটি নিয়ে যাত্রা করলুম শিমুলতলার দিকে। পৌঁছতে বিকেল হয়ে গেল। চিঠির তলায় ঠিকানা ছিল। স্টেশনে নেমে একটা রিক্সাওয়ালাকে ঠিকানাটা বলতেই সে কেমন করে যেন আমার দিকে তাকালো, তারপর বলল, ওই যে বাবু, অটো দাঁড়িয়ে আছে, ওদেরকে বলুন। অগত্যা অটো ধরে নির্দিষ্ট স্থানে পৌঁছলাম যখন, তখন প্রায় সন্ধে হয়। অটো থেকে নেমে সুটকেসটা হাতে নিয়ে ভাড়া চুকিয়ে দিল। অটো চলে গেল। আমি দেখলুম আমার সামনে এক বিশাল বাড়ি। বাড়ির চারধারে পাথর, মরা গাছ, শুকনো কুয়ো, মাঝখানটা একটা ঢিবির মতো উঁচু, তার উপর বাড়িটা। কি রং ছিল বাড়িটার এককালে আজ আর বোঝা যায় না। বাইরের অন্ধকার নেমে আসছে বাড়িটার উপর। ছাতের পাঁচিলে বিরাট ফাইল, তার গা চিরে বিশাল অশ্বত্থ গাছের শেকড়ে নেমেছে। মনে হচ্ছে বুঝিবা ভেঙে পড়ল, গা ছমছম করতে লাগলো। এ কোথায় এলো? নাকে ভেসে এলো একটা অশুভ রহস্যময় গন্ধ। একবার মনে করলুম ফিরে যাই, কিন্তু ছোটবেলা থেকে সাহসী বলে আমার একটা সুনাম ছিল। সেই কথা মনে পড়তেই দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলুম বাড়িটার দিকে। সদর দরজা ভেজানো ছিল, হাত দিয়ে খুলতে যাব, ও বাবা, নিজে থেকেই খুলে গেল। সামনে একটা লোক দাঁড়িয়ে, বোধহয় কাজের লোক। বললুম, সুমিত আছে? আমি ওর বন্ধু। লোকটা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার সুটকেসটা তুলে নিয়ে এগিয়ে চলল। ওর পিছু নিলাম। মনে হলো লোকটা বোবা। দালানের পর দালান, ঘর ফেলে এগিয়ে চলেছি তো চলেছি,
শেষে একটা প্রায় অন্ধকার ঘরে ঢুকে পড়ল লোকটা। আমিও ঢুকলুম। ইলেকট্রিকের আলো নেই, মোমবাতিও জ্বলেনি। দেখলুম একটা ইজি চেয়ারের উপর একটা মানুষের দেহ। এতক্ষণে চোখটা অন্ধকারে শুয়ে গেছে। দেখলুম চেয়ারের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে একটা কঙ্কালসার দেহ। এই কি সুমিত? সেই কঙ্কালসার দেহে ঠোঁটটা নড়ে উঠল, বলল, মনোজিৎ, এসেছ? 25 বছর আগে দেখা সেই সুমিতের সঙ্গে এই সুমিতের কত তফাৎ। সমস্ত চুল উঠে গেছে, চোখের কোল ঢুকে গেছে, সেই ফুলো গাল ভেঙে ঢুকে গেছে গর্ত তৈরি করে। বললুম, সুমিত, এ তোর কি চেহারা হয়েছে রে? সুমিত হাসল। দেখলুম সে হাসিতে দাঁতহীন সুমিত আরো বিভৎস হয়ে উঠল। বলল, আজ 10 বছর ধরে ভুগছি। মাথার যন্ত্রণায় প্রায় পাগল হতে বসেছি। চিকিৎসা করাসনি? করিয়েছি, কোনো কাজ হয়নি। কলকাতায় আমার কাছে চলে গেলি না কেন? পারিনি বোনের জন্যে। বিয়ের পরে নিঃসন্তান অবস্থায় সে ফিরে আসে, তারপরেই কঠিন রোগে পড়ে। তাকে একা ফেলে যেতে পারেনি। কোথায় সে? কেমন আছে? সুমিতের গলাটা কেঁপে উঠল। বলল, পাশের ঘরে। ঘণ্টাখানেক আগে তার মৃত্যু হয়েছে। গায়ের মধ্যে শিরশির করে উঠল। এই প্রায় অন্ধকার ঘরে একটা মৃতপ্রায় মানুষ, আর পাশের ঘরে একটা মৃতদেহ। কি করে রাত কাটাবো? বললাম, তোমাদের হারিকেন নেই? ও বলল, জোরালো আমি সহ্য করতে পারি না, চোখে যন্ত্রণা হয়। ওই টেবিলের উপর একটা সরু মোমবাতি আর দেশালাই আছে, একটু কষ্ট করে জেলে নাও। পেছন ফিরে লোকটাকে খুঁজলাম। সুমিত বলল, চলে গেছে, ওরা কেউ রাতে থাকে না। উঠে গিয়ে ঘরের কোণে সরু মোমবাতিটা জ্বালালাম। ঘরটাই সামান্য আলো হলো। চোখ চলে গেল পাশের ঘরের দিকে। সেই ক্ষীণ আলোতে পরিষ্কার দেখা গেল পাশের ঘরের খাটের উপর সাদা চাদর ঢাকা একটা দেহ। বললাম, সৎকার করতে হবে তো। সুমিত বলল, কাল সকালের আগে হবে না, এত রাতে লোকজন পাবো কোথায়? তুমি যাও, হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে ওই টেবিলে খাবার ঢাকা আছে, খেয়ে নাও। বললাম, তুই খাবি না? ও বলল, আমার হজম হয় না বলে ডাক্তার বিকেলের মধ্যে খেয়ে নিতে বলেছে। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। সব কাজ সেরে খাটে এসে বসলাম। সুমিতও এসে বসেছে খাটে। কিন্তু ওর সঙ্গে কথা বলবো কি? সমস্তক্ষণ চোখটা ওই পাশের ঘরে চলে যাচ্ছে। আমার সামনেই মধ্যিখানের দরজা, তাই সোজাসুজি ওই দিকেই চোখটা আটকে যাচ্ছে। প্রচন্ড অস্বস্তি হতে লাগলো। বুঝতে পারছি না কি করব। এমন সময় সুমিত বলল, দেখো, আমরা এই ঘরে কথা বলছি, ও ঘরে সুনীতির বোধহয় শান্তি ভঙ্গ হচ্ছে। এক কাজ করি, দরজাটায় একটা তালা দিয়ে দিই। অবাক হয়ে বললাম, তালা কেন? সুমিত বলল, ওটা ভালো বন্ধ হয় না, বহুদিনের দরজা তো ফাঁক হয়ে থাকবে। একটা তালা লাগিয়ে দিলে খুলে যাবে না। সত্যি বলতে কি খুব খুশি হলাম। মনে মনে সুমিতকে ধন্যবাদও দিলাম। সুমিত উঠল, একটা বিরাট তালা দিল দরজাটা বন্ধ করে। চাবিটা এনে রাখলো বালিশের তলায়, কিন্তু দরজাটা বেশ ফাঁক হয়ে রইল। কি করা যাবে? পুরনো দরজা। মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করতে লাগলাম। এমন সময় খসখস শব্দ। কান খাড়া করে শুনল সুমিত। কি যেন আসছে মনে হলো।
সুমিত তড়িৎ বেগে উঠে দাঁড়ালো খাট থেকে নেমে। পাশের ঘরের দিকে দৃষ্টি পড়তে আমার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম ঘটল। পরিষ্কার দেখলাম সাদা চাদরে ঢাকা সুনীতির মৃতদেহটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে বন্ধ দরজার দিকে। সুমিত চিৎকার করে বলে উঠল, এ তো সুনীতি পায়ের শব্দ। এই শব্দ আমি চিনি, সে আসছে। আমি জানতুম সে আসবে, তাই তো দরজাটা বন্ধ করে রেখেছি। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে সাদা চাদর ঢাকা দেহটা দরজায় ধাক্কা দিচ্ছে। সুমিত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে, বলছে, সুনীত, কালই আমি তোমার সৎকার করব, বোন একটু শান্ত হও। আমি খাটের পেছনে নেমে দাঁড়িয়েছি, পালাতে চাইছি, পা দুটো আটকে গেছে ভারী হয়ে, নাড়াতে পারছি না। সুনীতি ক্রমাগত দরজা নাড়াচ্ছে। পরিষ্কার দেখলাম দরজার তালাটা ভেঙে পড়ল, হাট করে দরজা খুলে গেল। দমকা বাতাসে নিভন্ত মোমবাতি দপদপ করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে সুনীতির চাদরে ঢাকা সবটা ঝাঁপিয়ে পড়ল সুমিতির উপর। একটা চিৎকার, তারপর সব শেষ। না 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 না। ততক্ষণে ঘরের দরজা খুলে আমি ছুটতে আরম্ভ করেছি। পাগলের মতো ছুটছি তো ছুটছি, কতক্ষণ ছুটেছি জানি না। দিনের আলো চোখে পড়তে জ্ঞান এলো। দেখলুম একটা বড় মাঠের মধ্যে আমি একা শুয়ে আছি। বুঝতে পারলাম এখানেই কালকে অটোটা আমাকে নামিয়ে দিয়েছিল। পাশে সুটকেসটাও পড়ে আছে। সামনের দিকে তাকিয়ে দেখি সেই বিশাল বাড়িটা আর নেই, তার বদলে পড়ে আছে ইট কাটা পাথরের বিরাট ধ্বংসস্তূপ। ভৌতিক 90.8। শুনছেন ভৌতিক 90.8। চমৎকার একটি ভূত সাহিত্য রস আমরা শুনে ফেললাম। এবং যারা যারা আবার সাথে আছি, আজকের মতো সময়টা শেষ, বা শেষ মুহূর্তে কিছু প্রাপ্তি স্বীকার করে নিতে চাই। যারা আমাদের সাথে ছিলেন তাদের মধ্যে অর্ণব ছিলেন আমাদের সাথে, সাদমান, আদনান ছিলেন আমাদের সাথে। আদনান বিশ্বাস, আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। স্টেলিন সেনি রয়েছিলেন আমাদের সাথে, রিমা সামওয়াইরা তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন। আরিফ হোসেন রয়েছেন আমাদের সাথে। ইফতি, দারুণ হয়েছে পুরো শোটা। আর রয়েছেন আমাদের সাথে ইসাক আব্দুল্লাহ সহ আরো অনেকগুলো বন্ধু। বেশ কয়েকটা কমেন্ট নিয়ে আমরা বিদায় নিব। এসএমএস এর মাধ্যমে অসংখ্য বন্ধু আমাদের সাথে ছিল। রাজ ছিল আমাদের সাথে, বীর ব্রাকরাম দেশে এবং তার ওয়াইফ ছিল। ইয়াসিন আরাফাত ছিল আমাদের সাথে, মিরপুর 12 নম্বর থেকে আমাদের সাথে ছিল। জুইন লালবাগ থেকে আকাশ ছিল আমাদের সাথে, মুখবাজার থেকে আমাদের সাথে। দীপ বিল্লাল ছিল, তন্নি ছিল, তানিশা ছিল, মিতু ছিল আমাদের সাথে, নূর আহসান ছিল আমাদের সাথে, আকাশ ছিল, অ্যাঞ্জেল ছিল, সামিয়া ছিল আমাদের সাথে গাজীপুর থেকে, দীপু ছিল দোলাইপাড় থেকে আমাদের সাথে ছিল, সামিয়া ছিল খুব ভয় পাচ্ছিল গাজীপুর থেকে, শুভ ইউসুফ আমগা থেকে, রামিয়া আছে নারায়ণগঞ্জ থেকে, শাকিল ছিল আমাদের নিউ মার্কেট থেকে, নিশি ছিল গাজীপুর থেকে। প্রথমবার শুনছে, ভৌতিক খুব ভালো লাগছে। এভাবে অসংখ্য বন্ধুরা ছিল। পূর্ণম ছিল আরামবাগ থেকে, আশিক ছিল খিলগাঁও থেকে, ফিরোজ ভাইয়ের কণ্ঠের গল্পগুলো চরম লাগছে, আমরা লাগছে। থ্যাংক ইউ সো মাচ। চাহাকুর ছিল আমাদের সাথে, মনিরুল ছিল আমাদের সাথে, আকাশ থেকে রামি ছিল আমাদের সাথে। এইভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে এসএমএস এর মাধ্যমে যুক্ত ছিল। সবাইকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং এমনি করে ফিরোজ খানের কণ্ঠে যদি আপনি কোনো ঘটনা শুনতে চান, তাহলে অফকোর্স আপনাকে লিখে সেই ঘটনাটা পাঠাতে হবে আমাদের ফেসবুকের ফ্যান পেজে। এবং সেই ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ভৌতিক 90.8। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান, আর লিখে স্পেস B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নেম, লোকেশন এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। ইয়াসির আহমেদ একজন বিশেষ বন্ধু, তিনি আমাদেরকে শুনেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। যারা যারা আমাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠাতে চান, তাদের জন্য একটি ইমেইল অ্যাড্রেস রয়েছে, which is bhautik90.8@gmail.com।